ড্রামার শুরুতেই সম্রাট শোয়ি ফুগুইকে বলছিলেন, ফুগুই, তোমার শরীর থেকে সোর্ড মেরিডিয়ান অর্থাৎ তরোয়াল চালনার শিরা বের করে আনাটা অত্যন্ত যন্ত্রণাদায়ক হবে। এবং তখনই এই কথার উত্তরে ফুগুই বলে, বাবা, সারা জীবন আমি সহ্য করার ক্ষমতাকে সেরা হয়েছি। এবং এটা বলার সাথে সাথে ফুগুই সামনের দিকে এগিয়ে গিয়ে ফাঁকা জায়গাটিতে দাঁড়ায়। এবং সম্রাট শোয়ি এটা করার সময় যখন নিজের ছেলেকে তার নিজের হাতেই পঙ্গু হতে হচ্ছে, সম্রাট শোয়ি তো এখানে কান্নায় ভেঙে পড়ছিল, যেটা আমরা একটা এপিসোডেও দেখতে পাইনি। এবং এখানে ফুগুইও প্রচণ্ড পরিমাণে কান্না করছিল, যেটার জন্য এতদিন তাকে কোল্ড পুলে বন্দি হয়ে থাকতে পেরেছে। সেই হেভেন অ্যান্ড আর্থ স্ট্রাইকটা অর্জন করার পরই মানুষের জন্য তার শক্তি বিসর্জন দিতে হচ্ছে। সত্যি মানুষ কি আসলেই মানুষ? এবং এটা বলার সাথে সাথে ফুগুই সামনের দিকে এগিয়ে গিয়ে ফাঁকা জায়গাটিতে দাঁড়ায়। এবং তখনই সম্রাট শোয়ি কান্না করতে করতে ফুগুইয়ের উপর ফরমেশন তৈরি করতে গিয়ে বলে, এই মেরিডিয়ানগুলো সরিয়ে নেওয়ার পর তুমি শুধু যে তরোয়াল চালাতে পারবে না তাই নয়, বরং তোমার নাড়াচাড়া করার ফুগুই তো প্রচণ্ড পরিমাণে যন্ত্রণাদায়ক আঘাত পাচ্ছিল। এবং তারপরেও ফুগুই সেই তরোয়ালটিকে বার করে সবার সামনে দিয়ে সেই তরোয়ালটিকে তার কাছ থেকে সরিয়ে দেয়। এবং তখনই সেখানে প্রাচীন সোরেন বলে ওঠেন, পরিবারের নিয়ম অনুযায়ী এই সৈনিকের শরীর থেকে সোর্ড মেরিডিয়ান বের করার পর তাকে পশ্চিম অঞ্চলে নির্বাসিত করা হবে। সেখানে তার উপর নিষিদ্ধ নড়াচড়ার সিলমোহর দেওয়া হবে, যাতে ভবিষ্যতে সে কোনো হুমকি হয়ে না দাঁড়ায়। সে আর কখনো সেখান থেকে বের হতে পারবে না। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমাদের লেডি ফেং ইউনকে দেখানো হয়। এখানে লেডি ফেং ইউন একটি লোককে বলছিল, আমি জানি না কেন এমনটা করা হচ্ছে, কিন্তু মাস্টার আদেশ দিয়েছেন যে ফুগুইয়ের শরীর থেকে বের করা মেরিডিয়ানগুলো তার অন্য কারোর শরীরে প্রতিস্থাপন করতে হবে। আপনি তো ইকুইভ্যালেন্সের বড় বিশেষজ্ঞ, আপনি কি নিশ্চিত যে এটি সফল হবে? আসলে এখানে রুমুর শরীরটা এতটা প্রচণ্ড খারাপ ছিল যে সে না বাঁচার মতো। এবং এই কোল্ড পুলের ভিতরে এখানে রুমুকে শুইয়ে রাখা হয়েছিল। এবং তখনই সেই লোকটি বলে ওঠে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমরা দেখতে পাই সম্রাট শোয়ি ফুগুইকে এত আদর যত্ন ভালোবাসা দিয়ে নিজের মনের মতো করে ফুগুইকে পোশাক পরাচ্ছিলেন। এবং এই দৃশ্যটা আমরা একটা পর্বতেও দেখতে পাইনি, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং তখনই ফুগুই বলে ওঠে, বাবা, নিজেকে দোষ দেবেন না, আজ যা যা ঘটেছে আমি আগে থেকেই সব অনুমান করেছিলাম। এবং তখনই সম্রাট শোয়ি হতাশায় বলে, ফুগুই, তুমি সব অনুমান করেছ ঠিকই, কিন্তু নিজের জন্য কি তুমি প্রস্তুত? এবং তখনই ফুগুই বলে, বাবা, আমি শুধু চেয়েছিলাম আপনি আমার মনের মতো সংকল্প বুঝুন। বাবা, চলে যাওয়ার আগে আমি আরও একটি কাজ করে যেতে চাই। আমি আপনাকে অনুরোধ করছি, এটি মেনে নিন। এবং তখনই সম্রাট শোয়ি বলে, ফুগুই, বলো তুমি কি বলতে চাও? এবং তখনই ফুগুই বলে, আমি একাকিত্বের মধ্যে বড় হয়েছি। ছোটবেলা থেকে মিস্টার ফেই আমার পাশে ছিলেন। আমি তার মৃতদেহ সাথে করে নিয়ে যেতে চাই এবং শেষবারের মতো তার সঙ্গ দিতে চাই। এবং তখনই সম্রাট শোয়ি বলে ওঠেন, ঠিক আছে। এবং এখানেই সিন কাট হয়।
এদিকে আবার মিস্টার ফের মৃতদেহের কাছে এগিয়ে আসছিলেন। এখানে মিস্টার ফের মৃতদেহটাকে খুব সুন্দর করে একটি টেবিলের উপরে রেখে দেওয়া হয়েছিল। এদিকে আবার আমাদের মিস্টার ফের মৃতদেহটিকে দেখানো হয়। এখানে মিস্টার ফের মৃতদেহটা খুব সুন্দরভাবে একটি কাফিনের উপরে রাখা হয়েছিল এবং তখনই আস্তে আস্তে সেখানে ফুগুই প্রবেশ করে এবং তখনই ফুগুই মিস্টার ফের দিকে তাকিয়ে কান্না করতে করতে বলে, মিস্টার ফে, আপনি আমাকে বড় করেছেন। আমার প্রতি আপনার যে দয়া, এই জীবনে আমি তা শোধ করতে পারবো না। এবং ফুগুই তো প্রচণ্ড পরিমাণে কান্না করতে করতে তখনই মিস্টার ফের হাতে স্পর্শ করে তার কথা মনে করতে থাকে, যখন ফুগুই তার ঘরের ভিতরে তার বাবার সেই জিনলুন মাস্কটি দেখছিলেন এবং তখনই মিস্টার ফে পিছন থেকে এসে বলেছিলেন, সাধারণত মাস্টারের জিনলুন মাস্ক কেউ স্পর্শ করতে পারে না, কিন্তু আমি কিছুই দেখিনি। আসলে মিস্টার ফেই এটা দেখেও না দেখার ভান করে গেছেন। আবারও ফুগুই প্রচণ্ড পরিমাণে কান্না করতে করতে মিস্টার ফের মুখে এবং মাথায় হাত বোলাতে বোলাতে আবারও মিস্টার ফের কথা মনে পড়ে। তিনি গোল্ড ফুলের ভিক্ষা করেছিলেন। আপনাদের প্রত্যেকের জীবন তার কাছে ঋণী। আজ নিজের পথ বেছে নেওয়ার জন্য তাকে 10,000 তরোয়ালের আঘাত সহ্য করতে হয়েছে। আপনাদের যদি এখনো কোনো ক্ষোভ থাকে তবে আমি তার জবাব দেব। তার জীবনকে আর কঠিন করবেন না। আবারও মিস্টার ফে ফুগুইকে মৃত্যুর আগে বলেছিলেন, অগণিত কষ্টের পরেও আমি আশা করি আপনি একদিন সুখ খুঁজে পাবেন। এবং তখনই আমরা দেখতে পাই ফুগুইয়ের মুখের উপরে সূর্যের মতো কিরণ এসে পড়ছিল এবং আমরা দেখতে পাই তখনই মিস্টার ফের আত্মা ফুগুইয়ের কাছে আস্তে আস্তে এগিয়ে এসে বলে, ফুগুই, আমি এবার বিদায় নিচ্ছি। ইয়াং মাস্টার ফুগুই, আপনি এগিয়ে যান। নিজের জীবন বাঁচার জন্য একজন সাধারণ মানুষ হয়ে যান, তবেই আমি তৃপ্ত হব। এবং এই দৃশ্য দেখে ফুগুই তো প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে সে হাসি মুখে মিস্টার ফেইকে বিদায় জানান এবং মিস্টার ফেই এখান থেকে হাসতে হাসতে বিদায়ের সময় বলে, আমাদের ফুগুই আজ বড় হয়ে গেছে। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার ফুগুই সেই জঙ্গলে আবারও ফিরে আসে, যেখানে তংকে ফুগুই অপেক্ষা করতে বলেছিল এবং ফুগুই এখানে তংয়ের নাম ধরে ডাকছিল এবং তখনই এখানে একটি প্রজাপতি উড়ে এসে তংয়ের গলা করে বলে, ইয়াং মাস্টার ফুগুই, আমার খুব জরুরি একটা কাজ আছে। আপনি এখানে আমার জন্য অপেক্ষা করুন, আমি আপনাকে খুঁজে নেবই। এবং এটা বলে প্রজাপতিটি এখান থেকে উড়ে যায়। এদিকে আবার আমাদের সম্রাট সইকে দেখানো হয়, তিনি গভীর দুঃখে তেনার স্ত্রীর মেমোরিয়াল ট্যাবলেটের সামনে বসে বলছিলেন, হোয়াইজু, আজ ফুগুই ফিরে এসেছে। ইয়াংকোয়ান প্রাসাদে পা রাখার আগেই সে সব কিছু বুঝতে পেরেছিল। সে চেয়েছে আমি যেন তার সোড মেরিডিয়ান অর্থাৎ শক্তির শিরা কেড়ে নিই। এবং তখনই ফুগুই ফ্ল্যাশব্যাকে তার বাবাকে শান্ত কণ্ঠে বলেছিলেন, বাবা, আমার এই শক্তি আপনি রুমুকে দিয়ে দিন, যাতে রুমু এই ইকুইভ্যালেন্সকে রক্ষা করতে পারে। কিছু ত্যাগ করলেই নতুন কিছু পাওয়া যায়, আমার কোনো আফসোস নেই। এবং তখনই বর্তমানে সম্রাট সই নিজেকে অপরাধী ভেবে বলে, আমার সম্মান বাঁচাতে তাকে কালো তরোয়ালধারী জাদুকরের অস্তিত্ব প্রমাণ করতে হবে।
আর সেই শয়তানকে আটকাতে তাকে আকাশ পাতাল এক করা তরোয়াল ধরতেই হবে। কিন্তু সে জানে এই তরোয়াল ধরলে দুনিয়ার চোখে সে একলা হয়ে যাবে। আমি কি তার বাবা হয়ে তাকে একদিনও ভালোবেসেছি? কেন সে নিজের জীবন দিয়ে আমাকে বাঁচাতে চায়? এবং এই কথাগুলো বলতে বলতে সম্রাট শরীফ প্রচণ্ড পরিমাণে কান্না করছিলেন এবং তিনি বলেন, আজ থেকে আমি এক স্বার্থপর বাবা হব। ফুগুই, এই দুনিয়ার বোঝা আর তোমাকে বইতে হবে না, আমি একাই সব সইব। এবং সম্রাট শরীফ ফুগুইয়ের ভবিষ্যতের কথা ভেবে বলেন, ফুগুই, তুমি যখন পশ্চিম অঞ্চলে যাবে তখন এক সাধারণ মানুষ হিসেবে বুক ভরে শ্বাস নিও, ভিড়ের মাঝে মিশে যেও, জমজমাট রাস্তায় ঘুরে বেরিও, অন্যের সাথে চা খেও, গল্প করো, ফেরিওয়ালাদের হাঁক ডাক আর জাদুকরদের খেলা দেখে সময় কাটিও, নিজের পরিশ্রমে খেয়ে পড়ে বেঁচে থেকো। আমি চাই তুমি মানুষের মতো সাধারণ আনন্দ নিয়ে প্রতিদিন বেঁচে থাকো। এবং এইদিকে ফুগুই একটি সাধারণ ঘরের সামনে এসে তার পালকি রক্ষক সোয়াংকে নিয়ে এসে দাঁড়ান এবং তখনই সৈনিকটি বলে ওঠে, অর্থাৎ সোয়াং, ইয়াং মাস্টার ফুগুই, এই বাড়িটি আপনার কল্পনার চেয়েও খুব সাধারণ। আপনার পছন্দ না হলে আমি এখনই বদলে দিতে পারি। এবং তখনই ফুগুই একটু উদাসীনভাবে বলে, তার প্রয়োজন নেই, এটাই অনেক ভালো, আপনি এখন আসতে পারেন। এবং তখনই সোয়াং বলে ওঠেন, মাস্টার ফুগুই, আপনার শরীরে এখন নিষেধাজ্ঞার সিলমোহর লাগানো হয়েছে, আপনি আর কোনোদিন এই পশ্চিম অঞ্চল ছেড়ে যেতে পারবেন না। আর হ্যাঁ, ম্যাডাম কিংটনের কোনো খবর পেলেই আমি আপনাকে জানাবো। এবং তখনই ফুগুই একটু মন খারাপ করে বলে, আপনাকে ধন্যবাদ। এবং ফুগুই মনে মনে বলে, অবশেষে আমি মুক্ত। এদিকে আবার আমরা দেখতে পাই টং একটি ঘরের ভিতরে বেহুশ অচেতন অবস্থায় ঘুমিয়েছিল এবং তখনই এখানে একটি ছেলে কথা বলে ওঠে। আসলে এই ছেলেটি হচ্ছে টংয়ের সেই ভাই যে এখন তার রূপ চেহারা এবং তার চুলের কালার পর্যন্ত বদলে ফেলেছে এবং সে হয়তো এখানে কিছু ষড়যন্ত্র করছে। এবং তখনই সে টংয়ের দিকে তাকিয়ে বলে, দিদি, শেষ পর্যন্ত তুমি আমার কাছে এলে। এবং তখনই আমাদের এখানে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় এবং আমরা দেখতে পাই টং সেই জঙ্গলে দাঁড়িয়েছিল যেখানে ফুগুই তাকে অপেক্ষা করতে বলেছিল। এবং তখনই টং অবাক হয়ে পিছনের দিক, তুমি এখানে কি করছো? এবং তখনই টংয়ের ভাই বলে ওঠে, দিদি, আমি তোমাকে অনেক খুঁজেছি। এবং টং তো এখানে তার রূপের দিকে তাকিয়ে একটু অবাক হয়ে বলে, কিংচিং, তুমি এই ছদ্মবেশে যে আমি তোমাকে চিনতেই পারছিলাম না। আমি কি তোমাকে বলিনি লিডারের গ্রামে শান্তিতে অপেক্ষা করতে? এবং তখনই কিংচিং একটু গভীরভাবে বলে, শোনো দিদি, শয়তানদের দুনিয়ায় রটে গেছে যে সোলজার ফুগুই একটা মাকড়সা ডেমন, অর্থাৎ তোমার জন্য পুরো এলিয়েন্সের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আগে এই ফুগুই কত শয়তানকে মেরেছে তার হিসাব নেই, তার শত্রু চারিদিকে, তার সাথে থাকা খুব বিপজ্জনক, আমার সাথে চলো। এবং তখনই একটু টং জেদ ধরে বলে, না কিংচিং, তুমি চিন্তা করো না, আমার কিছুই হবে না, আমি তাকে কথা দিয়েছি এখানে অপেক্ষা করব। এবং তখনই কিংচিং বলে, আর সে যদি ফিরে না আসে? এবং টং তখনই রেগে গিয়ে বলে, একদম বাজে কথা বলবে না, সে আসবেই। এবং তখনই কিংচিং একটু মাথা ঠান্ডা করে বলে,
ঠিক আছে, তুমি যদি অপেক্ষা করতে চাও আমি তোমার সাথেই থাকবো। এবং তখনই তং সামনের দিকে এগিয়ে যায় এবং আস্তে আস্তে তংয়ের ভাই পিছন থেকে এসে তংয়ের উপরে জাদু করে তংকে অজ্ঞান করে দেয় এবং সে মনে মনে শয়তানের হাসি হাসতে হাসতে বলে, আফসোস দিদি, তুমি তার জন্য অপেক্ষা করতে পারবে না, এখন তুমি একটু ঘুমিয়ে নাও। এবং তখনই সেখানে সেই প্রজাপতিটি আসে, যেটি কিনা ফুগুয়ের মিচকি মিচকি হেসে বলে, ঘুম ভাঙলে তুমি সব ভুলে যাবে। এবং এখানে সিন কাট হয়। এদিকে আবার আমাদের রুমোকে দেখানো হয়। সে সুস্থ হয়ে ওঠার পর সেই পালকি রক্ষক সোয়াংকে জিজ্ঞাসা করছিলেন, সোলজার ফুগুই কোথায়? এবং তখনই সোয়াং বলে ওঠে, এক দীর্ঘ ইতিহাস। এবং এই কথা শুনে রুমু চিৎকার করে বলে, তারা সাহস পায় কি করে ফুগুইকে ধ্বংস করার? আর আমি কেনই বা এখানে? আর আমার পুরনো ক্ষতগুলো কিভাবে সেরে গেল? এবং তখনই সোয়াং বলে ওঠে, আপনাকে এলিয়েন্সের বিশেষজ্ঞের ওষুধ দিয়ে সারিয়ে তোলা হয়েছে। আপনি টানা 10 দিন অজ্ঞান ছিলেন। এবং এখানে সিন কাট হয় এবং আমরা এগিয়েলেন্সের ভিতরে দেখতে পাই কেউ একজন উঠোনে ঝাড় দিচ্ছিল, চাপিয়ে লাভ নেই। তখনই কোয়ান বলে, আমি হয়তো ভুল করেছি, কিন্তু আমি এতটাও নিষ্ঠুর নই। এবং এই কথা শুনে রুমু তো প্রচণ্ড পরিমাণে রেগে যাচ্ছিল। সে তার তরোয়ালটিকে কোনো রকম কন্ট্রোল করছিল এবং এটা দেখে কোয়ান বলে ওঠে, তুমি কি আমাকে মারতে চাও? মারো, আমি মরতে ভয় পাই না। এবং এই কথাটা বলার পরপরই রুমু তো এখানে কোয়ানকে আঘাত করে দেয় এবং কোয়ানকে মেরে নিচে ফেলে দেয়। এবং তখনই আবারও কোয়ান বলে, শুধু ভয় পাই, আমি মরে গেলে তুমি একদম একা হয়ে যাবে। কোনো বাবা কি তার ছেলেকে ভালো না বেসে পারে? এবং তখনই রুমু চিৎকার করো, তোমার মতো লোক যদি সম্মান বিসর্জন দিয়ে বেঁচে থাকতে পারে, তবে যাদের তুমি মেরে ফেলেছ তারা বিচার পাবে কোথায়? তোমার মতো অমানুষ আর নীতিহীন বাবা এই পৃথিবীতে আর একটাও নেই। এবং তখনই কোয়ান শান্ত হয়ে বলে, আমার পাপের কোনো ক্ষমা নেই, আমি শুধু তোমাকে এখন মরেও শান্তি, আমাকে মেরে ফেলো রুমু। এবং তখনই রুমু তার তরোয়ালটি কোয়ানের গলায় থেকে নামিয়ে নিয়ে ওখান থেকে চলে আসছিল এবং সে বলতে বলতে আসছিল, যদি আর একবার আমাকে ওই নামে ইউন বলে ওঠেন। তুমি ফিরে এসেছো। কোয়ান জিংটিং এর সাথে কি দেখা করতে গিয়েছিলে? তুষার তরোয়ালটি প্রথমে আমার গুরু পাশের ঘরে রেখেছিলেন, কিন্তু সম্প্রতি সেটি আগের জায়গায় ফিরিয়ে দেওয়া হয়েছে। এবং তখনই রুমু বলে, প্রধান নেতা অর্থাৎ মহারাজ আমার চিকিৎসার জন্য একজন বড় বিশেষজ্ঞকে ডেকে এনেছিলেন। শুনেছি কাজটা বেশ ঝুঁকিপূর্ণ ছিল। এবং তখনই ইউন বলে, তাই এটা মোটেও সহজ ছিল না। আমার গুরু বলেছেন তোমার আঘাত সেরে ওঠার জন্য এখনো বিশ্রামের প্রয়োজন। ভবিষ্যতে তুমি এই ইয়াংকোয়ান এলাকাতেই থাকবে। যদি কোলপুকুরটি তোমার পছন্দ না হয়, তবে মহারাজকে বলে অন্য থাকার জায়গা খুঁজে নিতে পারো। এবং তখনই রুমু বলে, তার প্রয়োজন নেই। এবং ইউন বলে, গুরু আরও বলেছেন তোমার যদি অন্য কোনো আবদার থাকে তবে জানাতে পারো। এবং তখনই রুমু বলে, আমাকে অন্য একটি তরোয়াল দাও। এই তুষার তরোয়ালটি আমার কাজিন অর্থাৎ ফুগুয়ের ছিল, এটি বহন করার যোগ্যতা আমার নেই। এবং এই কথাটা বলার সাথে সাথে
রুমু কোল্ড পুলের বাইরে এসে সে তার শর্ট প্র্যাকটিস করতে থাকে এবং এখানে রুমু এবং ফুগুইয়ের দুজনারই কথা শোনানো হচ্ছিল। এখানে ফুগুই বলছিল, কিন্তু রুমু তুমি তার রুমু, আমি দুঃখিত। আমি জানি এই পৃথিবী তোমার প্রতি দয়ালু ছিল না, তাতে কিছু যায় আসে না। এখনো তোমার ভাই আছে। পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আগলে রাখার মতো। কিছু ফল আর ঘাস যেমন বৃষ্টি আর শিশির পাওয়ার জন্য জন্মায়, তেমনি কিছু গাছপালা ঝড় আর তিক্ততা সহ্য করার জন্যই তৈরি হয়। তোমার ভেতরে সোড মেরিডিয়ান ফিরে আসাটা এখন এক বাস্তব সত্য। অভিযোগ করে লাভ নেই। এবং এখানে বাস্তবের রুমু এবং অতীতের ফুগুই দুজনেরই শর্ট প্র্যাকটিস দেখানো হচ্ছিল এবং দুজনেরই কথা বলা হচ্ছিল আর বলছিল, আমি তোমাকে বলেছিলাম তোমার মতো প্রতিভা এভাবে ভেঙে পড়ে সাধারণ জীবনে ফিরে যাওয়া উচিত নয়। এবং শর্ট প্র্যাকটিস শেষ হওয়ার পরপরই রুমু দাঁড়িয়ে পড়ে বলে, ফুগুই, আমি এই উপহারটি আগলে রাখবো। তোমার প্রত্যাশা ভঙ্গ করব না। ভেঙে পড়া বা সাধারণ জীবনে ফিরে যাওয়াতে কি আসে যায়? আমার তরোয়ালের ভাগ্য আমি নিজেই ঠিক করব। ফুগুই, আমি আবার তোমার সাথে দেখা করতে চাই। এই পৃথিবীটা অনেক আকর্ষণীয়। আমি বেঁচে থাকবো এবং এখানেই সিন কাট হয়। তন এখানে এখনো বেহুশ হয়ে ঘুমিয়েছিল এবং তখনই আস্তে আস্তে তঙের জ্ঞান ফিরে আসে এবং সে উঠে বসে বলে ওঠে, আমি কোথায়? এবং তখনই তং মাথায় হাত দিচ্ছিল, কারণ তঙের এখনো পর্যন্ত ওই জাদুর ঘোরটা ছিল, এবং বলে, আমি কেন কিছু বলে আসে এবং বলে, দিদি তুমি কি জেগেছ? এবং তখনই তং কিংচ্যাংকে বলে ওঠে, কিংচ্যাং তুমি এমন পোশাক পরেছ কেন? তুমি এখানে কেন? আসলে আমরা কোথায়? এবং তখনই তঙের ভাই বলে ওঠে, দিদি আমার কথা শোনো, এটা হলো কিয়াংজি শহর। এবং তং একটু বিড়বিড় করে বলে, কিয়াংজি শহর? তখনই তঙের ভাই বলে, সেদিন আমি একটি বার্তা পেয়ে দ্রুত ইয়াংকোয়ান এলাকায় গিয়েছিলাম। ইকিজোটের লোকেরা তোমাকে মেরে ফেলার প্রস্তুতি নিচ্ছিল। আমি আমার সব কিছু বাজি রেখে তোমাকে এখানে নিয়ে এসেছি। এবং তখনই তং বলে, কিংচেং আমাকে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে, আমি আগে বাইরে যাই। এবং তখনই তংকে কিংচেং আটকে বলে, তুমি কি ওই সৈনিককে খুঁজতে যেতে চাও? সম্ভবত অনেক দেরি হয়ে গেছে। তুমি টানা 10 দিন ধরে ঘুমিয়েছিলে। সেদিন সেই সৈনিক সবার সামনে আকাশ পৃথিবী তরোয়াল তুলে ধরেছিল। আওলারের তৃতীয় তরুণ মাস্টারের ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। তারা ঘুমিয়েছিলাম, আমি বিশ্বাসই করতে পারছি না। আমাকে মাস্টারের কাছে যেতেই হবে। এবং এটা বলে তং তাড়াহুড়ো করে যেতেই যাবে, তখনই কিংচেং তংকে আটকে রক্ত বমি করতে থাকে। এবং এটা দেখে তং তো ঘাবড়ে হয়ে তখনই কিংচেং বলে ওঠে, দিদি আমি ভেবেছিলাম তুমি আগের মতোই আমাকে ফেলে পালিয়ে যাবে। তখনই তং বলে, নাও আগে এই ওষুধটা খেয়ে নাও। এবং তখনই তংয়ের ভাই বলে, আমি জানি তুমি এখনো ওই সৈনিকের জন্য দুশ্চিন্তা করছো, তবে শান্ত হও। আমি লোক পাঠিয়েছি ওর খবর নেয়ার জন্য, শুধু একটু অপেক্ষা করো। এবং তং তখন মন খারাপ করে বলে, ঠিক আছে। এবং এখানেই সিন কাট হয়। এদিন তখনই ফুগুই বলে,
আমি এখানে স্থায়ীভাবে থাকতে এসেছি। এই কথা শুনে দোকানদার একটু হেসে বলে, আপনার পছন্দ মানতে হবে। আমাদের এই পশ্চিম অঞ্চলটা বেশ অগোছালো। শুধু এই বালির শুধু এই বালির গ্রামটি শান্তিপূর্ণ। আপনার চেহারা দেখে মনে হচ্ছে পশ্চিমের বালুচর আপনাকে এখানে খুব একটা ছোঁয়ায়নি। ফগুই আর দোকানদারের মধ্যে যখন এই কথা চলছিল, তখনই পিছন থেকে একটি স্টোরি টেলিং করা লোক এসে জোরে জোরে প্রচার করে বলতে থাকে, বালির প্রদর্শনীও শুরু হচ্ছে। 1000 বছর আগে পশ্চিম অঞ্চল ছিল বিশাল জলরাশি। শিয়াল বংশ মানুষের লি বাহিনীর সাথে মিলে ডেমনদের বিরুদ্ধে লড়াই করে। অবশেষে অনেক প্রাণের বিনিময়ে তারা ডেমনদের পরাজিত করে শান্তি ফিরিয়ে আনে। এবং তখনই ওখানে থাকা একটি বাচ্চা মেয়ে বলে ওঠে, লি বাহিনী থাকার সত্ত্বেও পশ্চিম অঞ্চল এখনো অশান্ত কেন? এবং এই কথা শুনে ফগুই তো এদিকে থেকে একটু মুচকি হেসে ওঠে এবং বলে, শোনা যায় যে এই জলমুক্তা যে পাবে সেই পুরো পশ্চিম অঞ্চল শাসন করবে। তখনই স্টোরি টেলিং এর লোকটি বলে ওঠে, এখন সেই মুক্তা কোথায়? আপনাদের বলছি, শোনা যাচ্ছে সম্প্রতি একদল ডাকাত ওটা খুঁজে পেয়েছে, তাই এখানে এত বিশৃঙ্খলা। এবং এই কথা শুনে ফগুই বসে বসে মনে মনে বলছিল, জলমুক্তা হয়তো এই পশ্চিমেই আছে। আমি হাত গুটিয়ে বসে থাকতে পারি না, আমাকে তদন্ত করতেই হবে। এবং এখানেই সিন কাট হয়। এবং ফগুই খাওয়া দাওয়া শেষ করে সে মরুভূমির মাঝখান দিয়ে একা নিস্তব্ধ মনে হেঁটে যাচ্ছিল। চারিদিকে শুধু বালি আর ছিল ইয়াংকোয়ান ফগুই। অবশেষে তুমি আকাশ পৃথিবীর তরোয়ালের রহস্য বুঝেছ। আমার বৃত্ত ভাঙার দিন আর দূরে নেই। এবং তখনই ওখানে থাকা একটি ক্লোন ডেমন বলে ওঠে, অভিনন্দন ম্যাডাম, তবে এবার আমরা দুজন প্রতিনিধি হারিয়েছি। এখানে তোমাদের একটা কথা বুঝিয়ে বলি, এই যে ক্লোন ডেমনগুলোকে দেখানো হচ্ছে, এই ক্লোন ডেমনগুলো শুধু একটা নয়, অগুন্তি, অর্থাৎ হাজার হাজার। এবং এই ক্লোন ডেমনগুলোর এক একজনের এক একটি নাম আছে। যেমন একটি ক্লোন ডেমন কুয়ানের কাছে ছিল এবং একটি ক্লোন ডেমন ফুগুইয়ের কাছে গিয়েছিল এবং আরেকটি ডেমন তংয়ের ভাইয়ের কাছে গিয়েছিল। এবং আবারও ক্লোন ডেমনটি বলে, আপনার কি মনে হয় জিউকে পাঠানো উচিত ওই সৈন্যের বিরুদ্ধে? এবং তখনই ফক্স ডেমন বলে, জিউই আমার নিজের লেজ কেটে তৈরি করা এক বিশেষ শক্তি, যা ওই সৈনিককে কবজা করার জন্য রাখা হয়েছে। ওটা এখনই ব্যবহার করা যাবে না। গুইফেং এখন কোথায়? এবং তখনই ক্লোন ডেমনটি বলে ওঠে, ম্যাডাম, গুইফেং সেই ছোট্ট মাকড়সা ডেমনটির খুব কাছাকাছি পৌঁছে গেছে। এবং তখনই ফক্স ডেমন হাসতে হাসতে বলে, চমৎকার, সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আদেশ দাও যেন গুইফেং তাদের মধ্যে ঘৃণা ছড়িয়ে দেয়। নিশ্চিত করতে হবে যেন ওই সৈনিক বৃত্ত ভাঙার আগেই আমার বন্ধন বৃক্ষ তার প্রাণশক্তি ফিরে পায়। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমাদের রুমুকে দেখানো হয়, সে কোল্ড পুলের বাইরে তরোয়াল হাতে নিয়ে বসেছিল। তখনই ওখানে থাকা সৈনিকটি বলে ওঠে, ইয়াং মাস্টার রুমু, আপনি কি আমাকে খুঁজছিলেন? এবং তখনই রুমু বলে, শুনলাম ডেমনদের জগতে খুব উত্তেজনা চলছে। এবং তখনই সৈনিকটি বলে, ঠিক তাই, ফগুই চলে যাওয়ায় এবং কোয়ান সিংটিং এর ডেমন নিধন সব মিলিয়ে পরিস্থিতি খুবই খারাপ। ভেতরে ঘুমোনোর ভান করে শুয়েছিল। তখনই টংকে বারবার ডাকছিল, কিন্তু টং এখানে কিছুই সাড়া না দেওয়াতে সার্ভেন্টটি এখান থেকে চলে যায়।
এবং চলে যাওয়ার পরপরই টং উঠে বসে এবং টং কাউকে ইশারা করে ডাকছিল এবং আমরা দেখতে পাই টং এখানে একটি ডেমনকে হায়ার করেছিল এবং টং ওই সৈনিকটিকে বলে বাইরে বেরিয়ে আসার জন্য এবং টং বলে বাইরে কি খবর আছে এবং তখনই ওই লোকটি অর্থাৎ ডেমনটি বলে ওঠে, কিয়ানজি শহর আপনার ভাই খুব ভালোভাবেই সামলাচ্ছেন, আমি বিশেষ কিছু খুঁজে পাইনি। এবং তখনই টং বলে, তাহলে ম্যাডাম ইংয়ের কাছে এই বার্তাটি পৌঁছে দিন, তাকে বলুন মাস্টার ফুগুইয়ের খবর নিতে। এবং তখনই লোকটি বলে, বুঝেছি, আমি এখনই ব্যবস্থা করছি। এবং ওখান থেকে ডেমনটি চলে যাওয়ার পর টং মনে মনে বলছিল, কিয়ানজি শহর অবশ্যই কিছু লুকাচ্ছে, বাইরে থেকে মনে হচ্ছে কিনচেং আমার যত্ন নিচ্ছে, কিন্তু আসলে সে আমাকে বন্দি করে রেখেছে। আমাকে দ্রুত পালাতে হবে ফুগুইকে খুঁজে পাওয়ার জন্য। এবং এই দৃশ্যের সাথে সাথে এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই ড্রামার এপিসোডগুলো কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবারও পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।